গণহত্যা মামলায় হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। নথি তথ্য প্রমাণ সমন্বয়ে সময় লাগছে প্রসিকিউশনের। তিস্তার পানির ন্যায্য দাবিতে ৫ জেলায় পদযাত্রা, নদী পারাপার, অসম চুক্তির মাধ্যমে ভারতের একতরফা সুবিধা নেয়ার প্রতিবাদ। দীর্ঘদিনের এই সমস্যা, আমরা এখন রাজপথে নেমেছি। তিস্তার মতো একটা ন্যায্য আদায় তারা করতে পারে নাই। ইন্ডিয়া আমাদেরকে সেই পানি থেকে বঞ্চিত করে। এই সৃষ্টিতে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আদায় করব। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট দল নির্ভর হওয়া উচিত নয়, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এপ্রিলে বিমস্টেকে হতে পারে ইউনুস মোদি বৈঠক। স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, ডিসিদের সতর্ক থাকার নির্দেশ। আওয়ামী লীগ আমলের মানসিকতা বদলে সেবা দেওয়ার আহ্বান। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। জুলাই গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিল দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থেই সময় চাওয়া হয়েছে, তবে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করবে প্রসিকিউশন। মশিউর অনেক জানাবেন বিস্তারিত। গত বছর অক্টোবরে জুলাই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সে প্রেক্ষিতে মঙ্গলবার তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ ১৬ জনকে হাজির করা হয়। একে একে ট্রাইব্যুনালে আসেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান, ইনু, মেনন, পলক। এরপর আসেন কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, দীপুমণি ও সাবেক বিচারপতি মানিক। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, প্রাথমিক তদন্তে এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ ডিজিটাল ফুটপ্রিন্ট, তাদের ফোনালাপ সহ অন্যান্য প্রমাণ হাতে এসেছে, সেগুলো মামলার প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় চেয়েছেন প্রসিকিউশন। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা ২ মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। পরে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের ১৬ মন্ত্রী, এমপি সহ ৪৬ জনের বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। একই সাথে আদালত এই মামলার আরেক আসামি সুলাইমান সেলিমকে একই দিনে হাজিরের নির্দেশ দেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে আসামিরা জামিন আবেদন করলে প্রসিকিউশনের তরফ থেকে এর বিরোধিতা করা হবে বলেও জানান তাজুল ইসলাম। মশিউর অনিক, এখন, ঢাকা। জুলাই গণহত্যার কারিগরদের বিচার কাজ সম্পন্ন করতে পারলেই সফলতা আসবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরো বলেন, রাষ্ট্রের টাকা দিয়ে আওয়ামী লীগ নিজেদের আদর্শিক গুন্ডাতন্ত্র কায়েম করেছিল। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তরুণদের চাওয়া আর গণ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে, তাদের উজ্জীবিত রাখতে হবে। বিস্তারিত প্রতিবেদনে।
জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি, গুলির ক্ষতচিহ্ন বুক পাজরে, কর্তৃত্ববাদের শৃঙ্খল ভেঙে দিয়ে রাজপথে প্রতিবাদ, রক্তের বান, ভয়ের চাদর পেরিয়ে মহাকাল মারিয়ে অবশেষে আসে বিজয়। তারুণ্যের এই বিজয়গাথার গল্পগুলো এখন স্মৃতির মানসপটে। এই ইতিহাস ধরে রাখার প্রয়াসেই আয়োজন চিত্রলেখায় জুলাই অভ্যুত্থানের প্রদর্শনী। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ দুদিনের আয়োজন উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম। সাথে ছিলেন জুলাই আন্দোলনের শহীদ সাকিলের মা বিবি আয়েশা। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় উঠে আসে জুলাই যোদ্ধাদের রক্তাক্ত অবদানের কথা। স্মৃতিচারণ করা হয় জুলাইয়ের দিনলিপি নিয়ে। এ সময় কান্নায় ভেঙে পড়েন শহীদ সাকিলের মা। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, প্রবীণ রাজনীতিকরা হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে না পারলেও তরুণদের গণ অভ্যুত্থানে তা সম্ভব হয়েছে। আমরা বলতাম না এর একটা পোল্ট্রি চিকেন জেনারেশন, অনেকে খুব বাজেভাবে এই কথাগুলো বলতো, তো তারাও তো বের হয়ে আসছে। এই যে তরুণরা তো এই যে একটা চেঞ্জ আসলো, এই যে রেভুলেশন হলো, এই পুরোটার নেতৃত্বে ছিল তরুণরা। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, প্রশাসনকে কুক্ষিগত করে হাসিনা দেশের শাসন ব্যবস্থাকে দূষিত করেছিল। তার পতন ছিল বৈশ্বিক ঘটনা। উনি যে কোনোভাবেই হোক ক্ষমতা থেকে যেতেন, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন। জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, গণহত্যার কারিগরদের বিচার সম্পূর্ণ করতে পারলেই সফলতা আসবে। তা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। এই শহীদ এবং আহতদের উপরে যে নির্বিচার গণহত্যা চলেছে, তার বিচার যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা, মূলত শেখ হাসিনা শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি, তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। 2 দিনের উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ বিদ্রোহ সহ বেশ কিছু প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া অভ্যুত্থানে বাছাই করা আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও ঠাঁই পেয়েছে এ প্রদর্শনীতে। তাবেত আব্দুল্লাহ, এখন, ঢাকা। শাফিন, তিস্তা নদী রক্ষা আন্দোলন চলছে এবং 2 দিনের যে এই আন্দোলন সেটি হাজার হাজার মানুষের পদযাত্রা দিয়ে শেষ হচ্ছে। যারা ভুক্তভোগী আছেন তারা বলছেন যে দ্রুত বাস্তবায়ন করতে হবে তিস্তা মহাপরিকল্পনা। আজ দুপুরে তারা প্লাকার্ড হাতে পানির মধ্যে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। অভূতপূর্ব এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু তিনি বলেন, এসব চুক্তি অসম চুক্তির মাধ্যমে একতরফা সুবিধা নিয়ে আসছিল ভারত। এই আন্দোলনের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ধাপে ধাপে চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন। এ নিয়ে দেখব সহকর্মী সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। রাতভর অবস্থান কর্মসূচি শেষে তিস্তার পাড়ের মানুষের ঘুম ভাঙে ভোরের ট্রেনের হুইসেলে। সকাল 8টা থেকে জড়ো হয় তিস্তার চরে। জাগোবাহে তিস্তা বাঁচায় স্লোগানে তখন মুখরিত তিস্তা রেল সেতু ও সড়ক সেতুর মাঝখানে চর। সকাল 10:30টায় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট প্রান্ত থেকে পদযাত্রা দিয়ে শুরু হয় তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন। প্ল্যাকার্ড পতাকা হাতে যাত্রা করে লালমনিরহাট ও রংপুর সহ 5 জেলার হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে তিস্তার পানি সুষম বন্টনের দাবি। যখন বন্যা হয় তখন পানি ছেড়ে দেওয়া হয়, এই আমাদের দীর্ঘদিনের এই সমস্যা। আমরা এখন রাজপথে নেমেছি। এই তিস্তা পাড়ের দুর্দশা ঘোষণা হোক, তার নদীর তীর রক্ষা করা হোক এবং এখানকার শিল্পাঞ্চল গড়ে তোলা হোক। যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই সৃষ্টিতে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আদায় করব। আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানি ইচ্ছে মতো আটকে রাখার অভিযোগ ভারতের বিরুদ্ধে। উত্তরের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের কণ্ঠে বৈষম্য দূর করার প্রত্যয়। অধিকার ফিরে না পাই আমরা গণ আন্দোলনে আমি দেবো, এই আন্দোলন কখনো ছাড়বো না। আগামীতে আমাদের যতটুকু পাওনা তিস্তার পানি ততটুকুই আমরা হিস্সা আদায় করার জন্য আমাদের এই দাবি। এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন চলবে। ভারতের কাছে অতীত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বারবার আমাদের
পক্ষ থেকে অনেক অসম চুক্তি করা হয়েছে, কিন্তু তিস্তার মতো একটা ন্যায্য আদায় তারা করতে পারে নাই। এখন এই জনপদের লোক জেগে উঠেছে, তারা তাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হয়েছে। অবিলম্বে সেই দাবি মেনে নিয়ে তিস্তার ন্যায্য পানি আমাদেরকে দেয়া হোক। এদিন দুপুর থেকে প্ল্যাকার্ড হাতে মাঝ নদীতে নেমে প্রতিবাদ জানায় উত্তর জনপদের আগ্রাসন বিরোধী সাধারণ মানুষ। উত্তর জনপদের একান্ত নিজের তিস্তার মাঝখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে তারা। নদীতে ডুব দিয়ে জানান দেয় এই স্রোতধারার মালিকানা তাদের। জাগবাহে তিস্তা বাঁচায় স্লোগান নিয়ে আজকের দ্বিতীয় দিনের মতো এই যে পদযাত্রা, এটি তাদের ন্যায্য হিস্যার দাবিতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে। এবং তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। সিফাত শাহরিয়ার, এখন রংপুর। তিস্তায় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে চলছে পদযাত্রা ও নদী পারাপার। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে তিস্তা পাড়ের কাউনিয়া ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। শুরুতেই যাচ্ছি সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, এই কর্মসূচির বিস্তারিত জানাবেন। সম্পাদ, এটি পূর্ব ঘোষিত এই কর্মসূচি আজকে সকালের পর থেকে দুপুরের কিছু আগে থেকেই, যেহেতু 11টি পয়েন্টে আন্দোলন চলমান রয়েছে, বিভিন্ন পয়েন্টেই তারা এই তিস্তা নদীর পানিতে নেমে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে। দেখতে পাচ্ছেন যে এটি হাঁটু সমান পানিও না, অথচ এটি মাঝ নদী, এবং এই যে চরের তৈরি হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে, সেটি তারা আসলে প্রতিবাদ স্বরূপ তারা প্ল্যাকার্ডে দেখা যাচ্ছে যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন চাওয়ার কথা বলা হচ্ছে। এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে তাদের আজকের যে কর্মসূচি, সকালবেলা আমরা যেটি দেখেছি, তারা পদযাত্রা করেছে এবং পদযাত্রার পরেই দুপুরের আগে থেকে তারা এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তারা এখানে এসে এই যে পানিতে নেমে অবস্থান যে কর্মসূচি, এবং আমরা যেটি দেখেছি এখানে পানিতে গোসল করেও তারা প্রতীকীভাবে প্রতিবাদ জানাচ্ছে যে এই পানির ন্যায্যতা তারা চায় এবং এই পানিতে তাদেরও অধিকার রয়েছে। এবং সে অধিকার, এটি একটি আন্তর্জাতিক নদী, যেখানে ভারতের অংশে এখন পানি যে পরিমাণ, সে তুলনায় বাংলাদেশের অংশে সেরকম পানি নেই। এবং তারা বলছে ভারত এই শুধু তিস্তা নদী দিয়েই উত্তরবঙ্গের সাথে যে বৈষম্যর করছে, সে বৈষম্য নিরসনের জন্যই তারা 2 দিন ব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আজকের দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনের আজকের এই যে কর্মসূচিটি এখন পালন করছে, এটি বেশ গুরুত্বপূর্ণ। এমন একটি নদী যার মাঝখানে পানি নেই এবং নদী হেঁটে পার হওয়ার মতো অবস্থা, এবং কিছু কিছু জায়গায় চর পড়ে যাওয়াতে সেখানে গোসল করার মতো পর্যন্ত পানি নেই, অথচ একটি বড় নদী। এবং এই নদীর সাথে উত্তরের যে অর্থনীতি, সে অর্থনীতির যোগান নির্ভর করে। এবং এই শুষ্ক মৌসুমে পানি না থাকার কারণে এখানকার আশপাশের যারা বাসিন্দা রয়েছে, কৃষক রয়েছে, তাদের কৃষিকাজে ব্যাঘাত ঘটছে। এবং সেই সাথে যখন পানির যখন বর্ষা মৌসুমের সময় আমরা যেটি দেখেছি, এবং এখানকার তাদের যে অভিযোগ, বর্ষা মৌসুমে তারা পানি ছেড়ে দিয়ে এই অঞ্চলে নদী ভাঙ্গনের সৃষ্টি করে, এবং এখানে আবার মাথার উপর পর্যন্ত পানি থাকে কিংবা আরও বেশি পানি থাকে, এবং এই জায়গাগুলো প্লাবিত হয়ে যায়। অথচ এখন যখন পানি দরকার, সেখানে বাংলাদেশ তার ন্যায্যতা পাচ্ছে না, এবং তিস্তা বাঁচানোর আন্দোলন তারা বলছে যে চলমান থাকবে। আমাদের সহকর্মীরা, যেহেতু 11টি পয়েন্টেই এই আন্দোলন চলমান রয়েছে, অবস্থান কর্মসূচি, আমাদের সহকর্মী মোকাররম হোসাইন রয়েছে মহিপুরে, রংপুরের। আমি মোকাররম হোসাইনের কাছে যেতে চাই। মোকাররম হোসাইন, সকাল থেকে জানাচ্ছিলেন এখনকার সবশেষ পরিস্থিতি সেখানে কি দেখছেন, তারা কি বলছে? সিফাত, কাউনিয়ার মতো গঙ্গাচড়ার এই অংশেও আন্দোলনের যে দামামা সেটি বেজে উঠেছে। মূলত আন্দোলনটি উৎসবের রূপ নিয়েছে। আমি যে জায়গায় আছি এখানে একটি সংযোগ সেতু রয়েছে, সেই সংযোগ সেতুর 2 দিকে 2টি জেলা। আমার পেছনে লালমনিরহাটের কালীগঞ্জ এবং আমার সামনে হলো রংপুরের গঙ্গাচড়া, এবং 2 জনপদের মানুষই এখানে রাতের মধ্যে ছিল। তারা সারা রাত ধরে এখানে অবস্থান করেছে। তাদের এখানে বসত ভিটা, পৈতৃক সম্পত্তি নদীগর্ভে বিলীন হয়েছে। তারা বলছেন যে এই সংযোগ
সংযোগ সেতুটির পাশে আমরা অবস্থান করছি। এটি কিন্তু 1 কিলোমিটারেরও কম, কিন্তু তার একটু সামনেই নদীর দৈর্ঘ্য কিন্তু প্রায় 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত হয়েছে। তারা বলছেন যে নদী এক এক সময় এক এক দিকে বেঁকে যাচ্ছে। সেই নদীর যে বেয়াড়া আচরণ, সেই বেয়াড়া আচরণের বড় কারণ তারা বলছেন যে ভারতের ছেড়ে দেয়া পানি, বর্ষা মৌসুমে নদীতে পানি টইটুম্বর এবং শুষ্ক মৌসুমে একেবারে মরুময়, এবং নদীর এই দ্বিমুখী আচরণের ফলে তারা নদীর সাথে যে তাদের নিবিড় সম্পর্ক, তারা সম্পর্ক হারিয়েছেন। সেই সম্পর্ক ফিরে পাবার দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা যে দাবি জানাচ্ছেন, তারা বলছেন যে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি সফল না হলে তারা 48 দিনও আন্দোলনে যেতে পারেন এবং নদীকে ফিরে পেতে, নদীর জলুর ফিরে পেতে তারা আর বিন্দু মাত্র ছাড় দেবেন না। এবং তাদের কণ্ঠ জুড়ে ছিল নদীকে ঘিরে কর্মসংস্থান, কৃষি উৎপাদন, কৃষি বিপণন এবং নদীর দুই ধারে যে মেরিন ড্রাইভের মতো 115 কিলোমিটার লম্বা সড়ক হবার কথা, সেটি হলে প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। তারা বলছেন এই নদীর দুই তীর যদি রক্ষা করা যায়, ভাঙন রোধ করা যায়, তাহলে নদীর দুই ধারে ইপিজেড বানানো সম্ভব এবং কৃষি উৎপাদিত পণ্য, নদীর যে চরগুলো আছে সেই চরে যে বাদাম উৎপন্ন হয়, সেই বাদাম দিয়ে ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব। নদীর যে উৎপাদিত পেঁয়াজ রয়েছে, সেই পেঁয়াজ যদি বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা যায়, তাহলে ভারত থেকে পেঁয়াজ আমদানির যে বাস্তবতা, সেখান থেকে বেরিয়ে আসা যাবে। নদীকে ঘিরে নৌপথ যে তৈরি হবে, এখান থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত যাওয়া যাবে। এই স্বপ্নগুলো তারা দেখছেন এবং এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে তারা আওয়ামী লীগের যে গত 3 দশকের যে 3 দফার যে শাসন, সেই 3 দফার 1.5 দশকের শাসনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির গাল গল্প আর তারা শুনতে চায় না। তারা চায় অন্তর্বর্তী সরকার যদি এই নদী খনন এবং শাসনের কাজটি শুরু করে, তাহলে পরবর্তীতে নির্বাচিত সরকার এই কাজটি এগিয়ে নিয়ে যাবে এবং সেই প্রত্যাশায় তারা এখানে দিন গুনছেন। একই সঙ্গে তারা বলছেন যে গত কয়েকদিন আগে যে সরকারের দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এই নদীতে গণশুনানি করেছেন, এখানে এক ধরনের প্রতিশ্রুতি ছিল যে এই বছরের ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে ধারণাপত্র, সেটা তিস্তা পাড়ের মানুষের সামনে তুলে ধরা হবে এবং পাওয়ার চায় না সেটি বাস্তবায়ন করবে। স্থানীয় মানুষরা অপেক্ষা করছেন যে সেটি কবে নাগাদ শুরু হয় এবং সেই শুরু হলেই তারা নদীর বাস্তবায়নযোগ্য যে পরিকল্পনা, সেটি দেখেই তারা আসলে আশ্বস্ত হতে চান। এই ছিল এই মুহূর্তে আমার কাছে গঙ্গাচড়া অংশের খবর। আমরা যেতে চাই গাইবান্ধার সুন্দরগঞ্জে, তিস্তা নদীর সেই অংশে আছেন আমাদের আরেক সহকর্মী মাজেদ রহমান, তার কাছে জানবো সুন্দরগঞ্জের আন্দোলনের খবর। মাজেদ। হ্যাঁ, ধন্যবাদ মুকাররম। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গতকাল থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আসছে। এর আগে কিছুক্ষণ আগে কিন্তু পদযাত্রা সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ, তারা কিন্তু একটু পরে পানিতে নামবেন। সামনে কিন্তু তিস্তা নদী, সেই নদীতে কিন্তু এখন পানি নাই, হাঁটু পরিমাণ পানি। সেই হাঁটু পরিমাণ পানিতে বিভিন্ন প্ল্যাকার্ড সহ তাদের দাবি সম্বলিত যে ব্যানার ফেস্টুন রয়েছে, সেই ফেস্টুনগুলো নিয়ে তারা পানিতে নামবেন এবং পানিতে নামিয়ে কিন্তু প্রতিবাদ জানাবেন। এখানে আপনি বলে রাখি, তিস্তা বাঁচাও আন্দোলন যে গতকাল থেকে শুরু হয়েছিল, এর যে একটা প্রাণ, সে প্রাণ কিন্তু ফিরে পেয়েছে এই তিস্তা অববাহিকার যে 11টি পয়েন্ট রয়েছে, সেই 11টি পয়েন্টে যেখানে আন্দোলন চলছে, সেই আন্দোলনে কিন্তু তারা প্রাণ ফিরে পেয়েছে এবং 115 কিলোমিটার যে তিস্তা বাংলাদেশে অববাহিকা রয়েছে, সেই অববাহিকার মানুষগুলো কিন্তু সবাই জাগ্রত হয়েছে। তারা তাদের ন্যায্য দাবি চায়, নদীর যে ন্যায্য পানির হিস্সা, সে পানির হিস্সা চায়। পাশাপাশি যে মেগা প্রকল্প, তিস্তা নিয়ে যে মেগা প্রকল্প একটা তৈরি করা হয়েছে, সে মেগা প্রকল্পের বাস্তবায়ন চায়। বিশেষ করে নদী খনন, নদীর দুই পাড় শাসন থেকে আরম্ভ করে যে প্রকল্পের যেসব জিনিস রয়েছে, সেই জিনিসগুলো তারা বাস্তবায়ন চান এবং এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে তাদের সংগ্রাম চালিয়ে যাবেন। আর এখানে বলে রাখি যে বিএনপি এই যে আন্দোলনটা সেটি নেতৃত্ব দিচ্ছে, তার সাথে সাধারণ মানুষ এবং আশপাশের যে অন্যান্য সংগঠন রয়েছে, তারাও কিন্তু একত্রতা ঘোষণা করেছেন এবং তারা এইভাবে কিন্তু চান যে তাদের এই দাবিটা তারা যেন পূরণ করতে পারেন এবং এই পূরণের মাধ্যমে কিন্তু তারা তাদের ন্যায্য যে দাবি, সেই দাবি তারা কিন্তু এখানে পূরণ করে ছাড়বেন এবং যতদিন পর্যন্ত না এই ন্যায্যতা ফিরে পাবেন, ততদিন পর্যন্ত তিস্তা পাড়ের মানুষ কিন্তু তাদের দাবি নিয়ে কিন্তু সোচ্চার থাকবে। আর এখানে তারা ভারতকে, গতকাল যে নেতৃবৃন্দ আসছিলেন, তারা একদম ভারতকে কড়া বার্তা দিয়েছেন যে তাদেরকে পানির ন্যায্য হিস্সা দিতেই হবে এবং পানির ন্যায্য হিস্সা না দেওয়া পর্যন্ত তারা সংগ্রাম চালাবেন এবং কূটনৈতিক এমনকি আন্তর্জাতিক আদালতেও তারা মামলা করার প্রস্তুতি কিন্তু নেবেন। এরকমভাবে তারা কিন্তু এক প্রকার ভারতকে চাপে রাখতে চাচ্ছেন। পাশাপাশি তাদের যে সাধারণ ন্যায্য যে দাবি, সেই দাবি ব্যাপারে তারা অটল আছেন এবং সামনের দিনও কিন্তু এই তিস্তা নিয়ে তারা আন্দোলন করবেন যতদিন পর্যন্ত না তাদের বাস্তবায়ন হয়েছেন। তো এই ছিল আমার কাছে এই সুন্দরগঞ্জের যে তিস্তা পাড়, এখান থেকে সর্বশেষ।
তিস্তা বাঁচাও আন্দোলন চলছে, এতে 5 জেলার মানুষজন অংশগ্রহণ করেছে। সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকার বা রাজনৈতিক দলকে কেন্দ্র করে হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আগামী এপ্রিলে বিমস্টেকের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পারেন বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের নতুন বাস্তবতার সাথে ভারতের মানিয়ে নিতে সময় লাগছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল 15 বছর ভারত বাংলাদেশের সঙ্গে এক ধরনের সম্পর্কে অভ্যস্ত ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর তা হঠাৎ করেই ভেঙে পড়ে। এ সময় শেখ হাসিনা উস্কানিমূলক এবং মিথ্যা বক্তব্য জনগণের মধ্যে ক্ষোভ জাগিয়ে তুলেছে বলেও জানান তিনি। ভারত সরকারকে আহ্বান করেন শেখ হাসিনার বিবৃতির ব্যাপারে বিধি নিষেধ আরোপ করার। এদিকে ওমান সফররত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আরেকটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আশ্বস্ত করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের ফলে ঝুঁকিতে পড়বে না ভারতের নিরাপত্তা। এছাড়া ভারতের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক এবং স্বার্থ রক্ষায় কাজ করার কথাও জানান উপদেষ্টা। Bangladesh believes that both Bangladesh and India need a mutually beneficial good relations. And the present government of Bangladesh is working to that target. The Indian media often exaggerated, often even on pure falsehood. Let's come out of this. The minorities, I mean the Hindus and others, are equal citizens of Bangladesh. Pakistan was singled out for the visa system. I don't see any reason why Indian security should be jeopardized. স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে জানিয়ে তাদের ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। আর আওয়ামী আমলের মানসিকতা পরিহার করে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। ডিসি সম্মেলনের সমাপনী দিনে কয়েকটি সেশনে অন্তর্বর্তী সরকারের তরফে মাঠ প্রশাসনে এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। আরও জানাবেন আজহার লিমন। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনের প্রথম অধিবেশন শুরু হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে। এই সেশনে জেলা প্রশাসকরা সেনা, নৌ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে মতবিনিময় করেছেন। এই অধিবেশন শেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, লুট হওয়া 1400 অস্ত্র এবং 2.5 লাখ বুলেট এখনো উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র উদ্ধার সহ দুর্গম অঞ্চলের সন্ত্রাস দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এখানে তিনি কথা বলেন পার্বত্য অঞ্চলে কুকি চীনের সন্ত্রাস, যুবকদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণ এবং পতিত স্বৈরাচারের দোসরদের সংগঠিত হওয়ার ব্যাপারে। 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি, সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। স্বৈরাচার এবং তাদের দোষ জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। জেলা প্রশাসক সম্মেলনে বিশেষ অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট। দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। আইন উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের সেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে। এর আগে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রতি তাদের সহানুভূতি আছে। হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখব যে কোর্ট কি বলেন। আর যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। দুপুরের আগে 6টি অধিবেশন অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলনে। ষষ্ঠ সেশনে মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী সমবায় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আজহার লিমন, এখন, ঢাকা।
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করা হয়। এ বিষয়ে জানতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, দুর্ঘটনা কিভাবে ঘটে, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন? শাফিন, আসলে দুর্ঘটনাটি যেভাবে ঘটেছে সেটা হচ্ছে এই কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কের পাশেই যে উচ্চ বিদ্যালয়টি ছিল, সেই বিদ্যালয়ের 2জন শিক্ষার্থী আজকে সেই স্কুলে আসলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখান থেকে আসলে 2জন শিক্ষার্থী মোটর সাইকেল যোগে তারা সেখান থেকে বের হয়েছিল শুধুমাত্র, কিন্তু তারা কোথাও যেতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল বাড়ির দিকে যাওয়া, কিন্তু তখনই কিন্তু আসলে দ্রুতগামী একটি বাস, উজান ভাটি নামে সেই বাসটি কিন্তু তাদেরকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু আসলে একজন মারা যায়, যার বয়স সে 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া জুনায়েদ, তার বয়স 12 বছর এবং 13 বছর বয়সী আরেকজন মারা যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায়। তার নাম হচ্ছে আলী আকবর। এরপর কিন্তু মূলত আসলে এই স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে ফেলে এবং দীর্ঘক্ষণ কিন্তু এই ব্যস্ত যে মহাসড়কটি রয়েছে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি, সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে বন্ধ ছিল এবং অবরোধ ছিল। এবং তখন যেই বাসটি আসলে চাপা দিয়েছে সেটি চলে যায়, তাকে ধরতে পারেনি এখনো পর্যন্ত, কিন্তু একই কোম্পানির অন্য আরেকটি বাসকে বিক্ষুব্ধ জনতা কিন্তু আটকে সেখানে ভাঙচুর করে সেটির উপরে এবং সেটিকে কিন্তু আটক করে রাখা হয়। এই মুহূর্তে আসলে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং অতিরিক্ত পুলিশ আসলে এখানে মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন থেকে জানানো হয়েছে যে বিক্ষুব্ধ জনতাকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং এখানটায় আসলে জনতা তারা আজকে রাতের 8টা পর্যন্ত সময় দিয়েছে যে দোষী যে ড্রাইভার রয়েছে তাকে শনাক্ত করে আটক করতে হবে এবং পাশাপাশি তাদের একটা দীর্ঘদিনের আসলে অভিযোগ ছিল যে এই অভিযোগটি ছিল যে এই সড়কে আসলে বেপরোয়াভাবে কিন্তু বাসগুলো চলাচল করে, সেই আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তার পাশে থাকার কারণে সেগুলো কিন্তু তারা আসলে অনেক সময়ই মানে না, সেজন্য কিন্তু তারা আরো বেশি বিক্ষুব্ধ হয়ে যায়। তারা যে আসলে বিষয়টি বলছে যে দ্রুত সময়ের মধ্যে যেন দোষীকে শাস্তির আওতায় আনা হয়। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হয়েছেন, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা আক্তারের প্রথম জানাজা রাজধানীর মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামে সম্পন্ন হয়েছে। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। মঙ্গলবার ভোর রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুমা। বিস্তারিত প্রতিবেদনে। নগরীতে যতগুলো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন, তার মধ্যে এই ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ অন্যতম একটি। তাই এ সকল অবকাঠামো নির্মাণের পাশাপাশি তা ব্যবহারে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। মাসুমা আক্তার, এখন রাজশাহী। এমন হাজারো খবর সংগ্রহের অবসরে নিজে এখন সংবাদ শিরোনাম। বেপরোয়া যানের জোর ধাক্কায় নিভে গেল দীপ্তিময় তারুণ্যের এক জীবন প্রদীপ। 4 দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার ভোররাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার। গেল 14 ফেব্রুয়ারি 2 দিনের ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় নেমে অটোরিকশা ভাড়া দেওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পরে আইসিইউ সংকটে সেখান থেকে নেওয়া হয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বেসরকারি একটি হাসপাতালে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। বেলা 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামীতে প্রথম জানাজা শেষে নেওয়া হয় গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর গ্রামে। বাবা মায়ের 2 সন্তানের মধ্যে মাসুমা ছিলেন একমাত্র মেয়ে। গুরুদাসপুরে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। সবশেষ 2023 সালের
26 ডিসেম্বর যুক্ত হন এখন টেলিভিশনে। রাজশাহী ব্যুরো প্রতিবেদক হিসেবে শুরু হয় টেলিভিশন সাংবাদিকতায় তার কর্মজীবন। নির্মল বাতাসের শহর রাজশাহী বাসযোগ্য নগরী হিসেবে কুড়িয়েছে খ্যাতি, সাথে শিক্ষানগরীর তকমা তো আছেই। তবে এত সব সুনাম সত্ত্বেও কর্মসংস্থান সৃষ্টিতে বরাবরই পিছিয়ে এই নগরী। স্বল্প সময়ের মধ্যে দেখিয়েছেন প্রতিভার দীপ্তি, সরল বর্ণনাভঙ্গি ও সাবলীল উপস্থাপনা নজর কাড়ে সবার। এখন ঢাকা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের 80 জন আরোহী। যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়েতে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এতে অন্তত 18 যাত্রী গুরুতর আহত হলেও অবিশ্বাস্যভাবে জীবিত উদ্ধার করা হয়েছে সব আরোহীকে। অতিরিক্ত তুষারপাতের কারণে রানওয়েতে বরফ জমে থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আরও জানাবেন জাহানারা ভূঁইয়া। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমের সঙ্গে এটিই ছিল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে আসা ডেল্টা এয়ারলাইন্সের CRJ-900 এয়ারক্রাফটের পাইলটের শেষ কথোপকথন, যেখান থেকে বারবার আবহাওয়া প্রতিকূল অবস্থা নিয়ে হুঁশিয়ারি ভেসে আসছিল পাইলটের টকব্যাকে। তবে শেষ রক্ষা হলো না ডেল্টা এয়ারলাইন্সের 4819 ফ্লাইটটির। স্থানীয় সময় বিকেল 5টার দিকে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় হঠাৎ উল্টে যায় বিমানটি। সঙ্গে সঙ্গে বাদুড়ের মতো ঝুলতে থাকে বিমানে থাকা 80 জন আরোহী। মুহূর্তেই তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকর্মীরা। অনেকটা সিনেমেটিক স্টাইলে প্লেনের ভেতর থেকে এক এক করে সব আরোহীকে বের করে আনে তারা। সে সময় বিমানটিতে থাকা 76 যাত্রী ও 4 ক্রুর চোখে মুখে ছিল কেবলই বাঁচার আকুতি। কানাডার ফেডারেল এভিয়েশন জানায়, প্রচণ্ড তুষার ঝড়ের কারণে রানওয়েতে প্রায় 8 ইঞ্চি পুরুত্বের বরফ জমে যায়। বারবার চেষ্টা করেও তা সরানো যাচ্ছিল না। রানওয়েতে অতিরিক্ত বরফ জমার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডার দমকল বাহিনী প্রধান। দুর্ঘটনার পর কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে কানাডার ব্যস্ততম বিমানবন্দরের সব কার্যক্রম। বাতিল করা হয় প্রায় 200 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত পরপর বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী, যার মধ্যে ওয়াশিংটনে 67 আরোহী নিয়ে মধ্য আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ, ফিলাডেলফিয়া এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত ও আলাস্কায় বিমান দুর্ঘটনা প্রশ্ন তুলেছে এভিয়েশনের নিরাপত্তা নিয়ে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানাবো একবার। স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। গণহত্যায় জড়িত না থাকলে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। গণহত্যা মামলায় হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। নথি তথ্য প্রমাণ সমন্বয়ে সময় লাগছে প্রসিকিউশনের। তিস্তার পানির ন্যায্য দাবিতে 5 জেলায় পদযাত্রা, নদী পারাপার। অসম চুক্তির মাধ্যমে ভারতের একতরফা সুবিধা নেয়ার প্রতিবাদ। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বারবার আমাদের পক্ষ থেকে অনেক অসম চুক্তি করা হয়েছে। আমাদের যে হিস্সা প্রয়োজনের পানি, দীর্ঘদিনের এই সমস্যা আমরা এখন রাজপথে নেমেছি। কবে তিস্তা চুক্তি হবে, কবে পানি আসবে সেটি করেন আপনারা, সে আন্দোলনে আমরা আছি। তিস্তার পানির ন্যায্য দাবিতে 5 জেলায় পদযাত্রা ও নদী পারাপার। অসম চুক্তির মাধ্যমে ভারতের এপ্রিলে বিমস্টেকের হতে পারে ইউনুস মোদি বৈঠক। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।